নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী, অশান্তির প্রতিভ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন বিস্টার অজুহাত বললে বোধহয় অত্যুক্তি হবে না। অজুহাতের সরকার চলছে বাংলাদেশে। আপনারা অবগত আছেন যে এই সরকার আসার পরপরই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যেই নিপীড়ন নির্যাতন হয়েছে দীর্ঘদিনব্যাপী, এবং সেগুলি বিভিন্ন পত্রপত্রিকায়ও যৎকিঞ্চিত এসেছে, এই অত্যাচারের মাত্রা কিন্তু কম ছিল না। ঘটনার মাত্রা অন্তত কয়েক হাজার, তাই না? এই পুলিশ সদস্য, আওয়ামী লীগ যারা মারা গেছে তাদের কথা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র সংখ্যালঘুরা যেই নির্যাতনের শিকার হয়েছে সেইটা ধরলেও সেই সংখ্যাটা কম না, কয়েক হাজার। কিন্তু এই অজুহাতের সরকার বারবারই বলে এসেছে যে এগুলি নাকি রাজনৈতিক কারণে হয়েছে, যারা আওয়ামী লীগ করতো তাদের ওপর আক্রমণ হয়েছে। হিন্দু ভেবে, সংখ্যালঘু ভেবে কারো ওপর আক্রমণ হয়নি। তো আমরা বিভিন্ন সময়ে প্রশ্নগুলি করেছিলাম যে ভালো কথা, মন্দির তো আর রাজনীতি করে না, মন্দির আওয়ামী লীগ বিএনপি বুঝে না, জামাত বুঝে না, মন্দিরে হামলা কেন হলো? আর যদি আওয়ামী লীগ করতে বলেই হামলা হয় তাহলে 560টা মডেল মসজিদ করে দিয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, তো সেই একটা মডেল মসজিদেও তো হামলা হলো না, বিষয়টা কি? তো যাই হোক, এই কথা আর চর্বিত চর্বণ করে লাভ নাই। এখন আসি নতুন ঘটনায়। আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই 5ই ফেব্রুয়ারি কি জঘন্য আক্রমণ ঘটে গেছে সর্বত্র। বাংলাদেশের কোন জেলাটা বাদ দিবেন আপনি যেইখানে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাদের ছিটে ফোঁটা তারা পেয়েছে, সেইখানেই তারা হামলা করেছে, ভাঙচুর করেছে, এবং বঙ্গবন্ধুর যেই বাসভবন 32 নম্বর সেইটার ওপর হামলাটা একদম চরম অন্যায় বলে আমি মনে করি। কিন্তু আমরা দেখেছি যে সেইখানে সরকারের কোনো ভূমিকা ছিল না, টোটালি সরকার ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে, বা সরকার চেষ্টাও করেনি। হয়তো তাদের যোগসাজশেই, তাদের ইচ্ছাই সেই আক্রমণটা হয়েছে। কিন্তু সেইটাকে তারপরে আমরা যেটা দেখলাম, তারা সরকারি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে শেখ হাসিনা উস্কানি দিয়েছে, ছাত্র জনতাকে উস্কানি দেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। তো শেখ হাসিনা উস্কানি দিয়েছে বা আরেকজন উস্কানি দিবে, তো তোমরা কি ছিড়ার জন্য এখানে আসছো? তোমরা সরকারটা আসছো কি কারণে? যদি একজনের উস্কানিতে উন্মত্তা জনতা ধ্বংসযজ্ঞ জ্বালাও পোড়াও শুরু করে দেয়, এবং তোমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ওই যে রোম যখন পড়ছিল তখন নিরু যেমন বাঁশি বাজাচ্ছিল, তো সেই রকমই বাংলাদেশ যখন পড়ছিল, বাংলাদেশের অস্তিত্বে যখন হামলা করা হলো, সারা দেশটা যখন বনপোড়া হরিণীর মতো চিৎকার করছিল, তখন ইউনূস কিন্তু কোনো ভ্রুক্ষেপ করেনি, তার বিন্দুমাত্রও অনুশোচনা হয়নি। এই জঙ্গি হামলার সে কোনো রকম নিন্দা করেনি। তারপরে সারাদিন এইভাবে গেল, তারা বরং পার পেয়েছে অজুহাত দিয়ে, বিকজ তারা অজুহাতের সরকার, অজুহাত দিয়েছে আওয়ামী লীগের জন্য। তাই তারপরে মাঝরাতে 3 লাইনের একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলেছে যে দেশের বিভিন্ন প্রান্তে একটা গোষ্ঠী জ্বালাও পোড়াও করতেছে, যারা এই জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত থাকবে তাদেরকে সরকার কঠোর হস্তে দমন করবে এবং আইনের আওতায় আনবে। বাস, আমার কথা হলো, যদি শেখ হাসিনাই যদি এটার জন্য উস্কানি দিয়ে থাকে, তোমরা দায় দেখাই দিলা শেখ হাসিনাকে, একদিক দিয়া বলে গেলা মানে এই সন্ত্রাসকে আরও উস্কায়া দিলা। এখন ভোর রাতে, মানে বেসিক্যালি মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে আছে, তখন তোমরা বলছ যে তোমরা নাকি ওই জ্বালাও পোড়াও হচ্ছে, তাদেরকে ধরবা, তাদেরকে আইনের আওতায় আনবা।
তাহলে কোনটা বিষয়, মানে সরকারের কোন বক্তব্যটা সঠিক? তো তারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানির কারণেই তারা যদি এই হামলা করে থাকে এবং তোমাদের পুলিশ প্রশাসন সেনাবাহিনী সেইখানে ঠায় দাঁড়িয়েছিল, কোনো পদক্ষেপ নেয়নি, তাহলে আবার এই যে মেকি এই এমটি থ্রেট দেওয়ার মানেটা কি? তারা তো নির্দোষ, তো নির্দোষ ব্যক্তিদেরকে কেন তোমরা থ্রেট করবা? তো যাই হোক, আমরা দেখেছি যে এই কালকে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে আইসিস টেক ওভার অফ বাংলাদেশ। এক্স্যাক্টলি দিস ওয়াজ এ আইসিস টেক ওভার অফ বাংলাদেশ, মানে একদম ক্লিয়ার ডিসপ্লে। এটা এমন না যে 5ই আগস্টে জনতা উন্মত্ত ছিল, স্বৈরাচারের পতনে তারা, মানে তাদের বয়ান অনুযায়ী আর কি, যে তারা এই এক্সাইটেড হয়ে গেছিল, এগুলি করেছে। কিন্তু 6 মাস পরে যখন এগুলি ঘটে, তো এটাকে আপনারা কিভাবে সংজ্ঞায়িত করবেন? তারপরে আমরা দেখেছি যে পাকিস্তানের আর্মির একটি বিবৃতি এসেছে এই ঘটনার পরে। বিবৃতিতে বলা হয়েছে যে বাংলাদেশের যেই বাড়িটি থেকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, বিদেশি মদতে, ভারতের ইন্ধনে বাংলাদেশকে তাদের কাছ থেকে মানে ছাড়িয়ে নিয়েছিল, মুক্ত করেছিল, সুতরাং সেই বাড়িটি, সেই চিহ্ন, স্বাধীনতার চিহ্নটি আজকে নিশ্চিহ্ন করা হয়েছে। তারা মানে করতালি দিয়েছে, এটাকে স্বাগত জানিয়েছে, এবং শীঘ্রই সম্ভবত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসবে। তাহলে কি বুঝলেন যে পাকিস্তানের হাত ছিল, মদত ছিল এই ঘটনায়, তাই না? এটা কি বলা যায় না? অবশ্যই বলা যায়। এবং আমরা দেখেছি সেইখানে আল্লাহু আকবর স্লোগান। এই ভাঙচুরের সাথে আল্লাহু আকবরের সম্পর্ক কি? এই ভাঙচুরের সাথে আমরা দেখেছি প্যালেস্টাইনিয়ান পতাকা আছে সেইখানে, আমরা দেখেছি আইসিসের পতাকা আছে, আমরা দেখেছি হিজবুত তাহরির পতাকা আছে। তাহলে এই আন্দোলনটা যে বাংলাদেশে যে ইসলামী বিপ্লব অনগোয়িং, এটা যে হচ্ছে, এর আগে কিন্তু কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে জামাত দাবি করেছে যে আগে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, এইটা কিন্তু হবে, এর পরবর্তী আন্দোলন হবে ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লব। এবং সেই ইসলামী বিপ্লব কিন্তু হয়ে যাচ্ছে, এবং আমরা ইটস ভেরি ভেরি স্যাড যে এই জিনিসগুলি হচ্ছে আর কি। তারপরে আপনারা আরেকটি বক্তব্য দেখেছেন, একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সে বলেছে ইট মারলে পাটকেলটি খেতে প্রস্তুত থাকার জন্য। এটা অবশ্যই দেখছি যে মানে একদম ইউনিভার্সাল ট্রুথ, যে কেউ যদি ইট মারে তাহলে তার পাটকেল খাবার জন্য তৈরি থাকা উচিত। এবং সেইটা হয় যখন একটা ব্যানানা রিপাবলিক থাকে, যেখানে কোনো আইন শৃঙ্খলা নাই, জোর যার মল্লুক তার, সেই রাষ্ট্রে এগুলি হয়। ইট মারলে পাটকেল খাবেন। সোমালিয়াতে হয়, স্ট্রিট গ্যাং তারা সেইখানে রাজত্ব করে, যার যেইখানে আস্তানা তার এলাকা সে দখলের জন্য যা যা করার প্রয়োজন সেটা করে। কিন্তু বাংলাদেশ কি একটা ব্যানানা রিপাবলিক? তো বাংলাদেশ যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে সেইখানে ইট মারলে পাটকেল খেতে হবে কেন? হোয়াই? তাহলে তোমরা কি, তোমাদের কাজটা কি? এই যে সরকারে বসে আছে যেই লোকগুলি, তাদের কাজটা কি? তারা যদি ওই ইট মারলেও তাকে বিচারের আওতায় আনতে না পারে, আর আরেকজন পাটকেল ছুঁড়ে প্রতিশোধ নিতে হয়, তাহলে সরকারটা কি কারণে, কি ছেড়ার জন্য এইখানে আছে? এই জিনিসটা আমাদেরকে মানে এই প্রশ্নটা আমাদের মধ্যে উদ্রেক হয়। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, গুজব সরকার, এবং আমি বলবো অজুহাত, মিস্টার অজুহাত, তিনি কিন্তু ক্ষমতায় এসে বলেছিলেন যে আপনারা অভিযোগ জানিয়ে প্রত্যেকেই অন্তত মাসে একটা করে চিঠি লিখবেন। মাসে একটা করে, মানে 18 কোটি মানুষ মাসে একটা করে চিঠি লিখলে 18 কোটি চিঠি
অর্থাৎ দৈনিক তার কাছে অন্তত কয়েক লাখ চিঠি যাবার কথা, তাই না? 80-90 লাখ চিঠি যাবার কথা অভিযোগ জানাইয়া। খুব সুন্দর কথা, এখন মুক্তভাবে স্বাধীনভাবে সবাই কথা বলতে পারবে। আমি ছাত্রলীগ, আওয়ামী লীগ বা এই ঘরানার যারা আছে তাদের কথা না হয় বাদ দিলাম, এখন তো সাধারণ মানুষও কথা বলতে পারতেছে না। কারণ আগে আপনারা বলতেন যে মানুষকে কথা বললেই তাকে রাজাকার ট্যাগ দেয় আওয়ামী লীগ, এখন তো আপনারা কথা বললেই স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর ট্যাগ দেন। এইটা কোন মুসিবতে পড়লো বাংলাদেশ এই মুহূর্তে? আমরা দেখলাম এই অভিনেত্রী মেহের আফরোজ শাওন, এবং তার আরও একটি পরিচয় আছে যে সে আসিফ নজরুলের শাশুড়ি, প্রয়াত প্রাবন্ধিক হুমায়ুন আহমেদের স্ত্রী। তো তাকে গ্রেপ্তার করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসে ইন্ধন যোগানোর জন্য। তো মেহের আফরোজ শাওন তিনি কত বড় সন্ত্রাসী যে তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং বলা হয়েছে যে আগামীকাল নাকি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তাকে রিমান্ড চাওয়া হবে। তো বিষয়টা কেমন গোলমেলে হচ্ছে না? মানে যেই লোক নিজে 600 কোটি টাকা মাপ পাইলেন, দেশের 600 কোটি টাকা কর মানে তুড়ি মেরে উড়িয়ে দিলেন, যেই লোক তার নামে থাকা মামলা তখন আদালতও বসে নাই। কারণ বাংলাদেশে যে আন্দোলনের যে টালমাটাল ছিল, আদালতও বসতে পারে নাই। অবলীলায় কিভাবে তার মামলাগুলি খারিজ হয়ে গেল মানে কেমনে হয়েছে, কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়া। তো সেই লোক, একটা মানুষ কথা বলার জন্য তাকে হেফাজতে নিয়ে কালকে মামলা হয়ে তারপরে আবার রিমান্ডে নেবে। মেহের আফরোজ শাওন কত বড় সন্ত্রাসী তারা এটা খুঁজে বের করবে। তারপরে আরেকটা অভিনেত্রী, তার নাম সোহানা সাবা, সেই অভিনেত্রীকেও ডিবি অফিসে সেই হারুনের পাতের হোটেলের মতো জায়গায় আবার নিয়ে যাওয়া হয়েছে। তো এক হারুন গেছে, আরেক হারুন এখানে উপস্থিত হয়েছে। তাহলে বাংলাদেশে এই যে আপনি বললেন যে মাসে মাসে অন্তত একটা অভিযোগপত্র দেওয়ার জন্য, তা আপনার অভিযোগপত্র তো আপনার কাছে পাঠানো লাগে নাই, হয়তো সামহাউ একটা সোশ্যাল মিডিয়াতে কারো কাছে বলছে, মানে কাউকে উদ্দেশ্য করে ছোটোখাটো এবং সেই স্ট্যাটাসটাও আমি দেখেছি। তা মেহের আফরোজ শাওনের সেই স্ট্যাটাসে বলছে পোলাপান ভয় পাইল নাকি, বা পোলাপান ভয় পাইল কেল্লিগা, 3-4 শব্দের একটা সেন্টেন্স, একটা পোস্টিং। সেইটা কি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বা সেটা কি রাষ্ট্রীয় সন্ত্রাসের কোনো অংশ বলে আপনাদের মনে হয়? তো এই যদি আপনাদের অবস্থা হয়, এটাকে যদি আপনারা এটা মনে করেন, তাহলে এই যে মেহের আফরোজ শাওনের স্ট্যাটাস যে পোলাপান কি ভয় পেয়ে গেল, তো আমার তো মনে হচ্ছে যে এই মিস্টার অজুহাতও ভয় পেয়ে গেছে। তো আমি আশ্চর্য হই, এখানে আবার বিএনপির ভূমিকা দেখি। ওই বিএনপিও এতদিন কিন্তু টুকটাক টের পাইছিল যে তাদেরকে মাইনাস করার একটা তৎপরতা চলতেছে বাংলাদেশে। এটা টের পেয়ে একটু কথা বলা শুরু করছিল। তারপরে হঠাৎ করে যখন এইবার দেখলো যে এই পঙ্গপাল জঙ্গিরা নেমে গেছে তখন তারা চিন্তা করলো, আরে এই জঙ্গিপনার ক্রেডিট তো জঙ্গিদেরকে দেওয়া যাবে না, তারা নিজেরা তখন এই জঙ্গিপনায় নেমে গেল আরও বেশি করে। এখন বিএনপির যে কি অবস্থা, কুল রাখি না শ্যাম রাখি, বিএনপি একবার এদিকে যায় একবার ওই দিকে যায়, অনিশ্চয়তার দোলাচলে তারা দেখা যাবে যে একদিন একুল উকুল দুকুলি হারায় ফেলাইছে। কারণ বিএনপির ক্রেডিবিলিটি এটা দিয়ে বাড়তেছে না। কয়দিন আগে মুক্তিযুদ্ধের পক্ষে, সংবিধানের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, প্রেসিডেন্টের পক্ষে তাদের দাঁড়াইতে দেখলাম, এখন দেখি আবার উল্টা বয়ান দিচ্ছে। মানে আপনি যদি এই 1 কিলোমিটার দৌড়াইয়া তারপরে সামনে বাঘ দেখা যদি আবার উল্টা দৌড় দেন,
আরও 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে আসেন, তাহলে আপনার অগ্রগতিটা কতটুকু আপনি হিসাব করে দেখেন তো একটু। তো বিএনপি এই একুল উকুল দুকুল তাকাইয়া একদিকে জঙ্গিবাদকে খুশি রাখা, আরেকদিকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলা, এই দুইটা দিয়ে যে তাদের কোনো পারপাসই সার্ভ হবে না, এই বোধশক্তি কি তাদের আছে? আর না থাকলে আমি বলবো তো এটা তারা যাতে মেনে নেওয়ার চেষ্টা করে যে এটা দিয়ে তাদের পারপাস সার্ভ হবে না। জামাত কিন্তু ইজ এ স্টেলদি ফোর্স, তারা কিন্তু ধীরে ধীরে গুছায় আনতেছে এবং আলটিমেটলি এই যেটা বিএনপিতে আমি বলবো যে একটা বিএনপি হয়েছে 50%-এর দল, 50% হলো মোটামুটি এখন আওয়ামী লীগের জায়গাটা তারা নিতে চাচ্ছে, আর বাকি 50% কিন্তু না জামাত না বিএনপি, যেইখানে সুযোগ পাইব সেইটাতেই করবে। এই যে 2-4 জন নেতা বিএনপির উচ্চবাচ্য টুকটাক করতো, এখন সেই নেতারা এখন গা ঢাকা দিছে, এখন নতুনরা আবার উপস্থিত হয়েছে, নতুন যারা ওই বাকি 50% আর কি, যেগুলো নাকি না বিএনপি না জামাত, হ্যাঁ, তো তারা কিন্তু বিএনপির অ্যাসেট না, এবং বিএনপি খাদে পড়লে তারা কিন্তু যেইখানে সুযোগ দেখবে সেই দিকেই যাবে। সো বিএনপি এই জিনিসগুলি চিন্তা করতে হবে। বিএনপির অনেক সুযোগ ছিল এই মুহূর্তে আওয়ামী লীগকে রিপ্লেস করার, আওয়ামী লীগের ভোট ব্যাংকে বাঘ বসানো, বিশেষ করে তারা যদি সংখ্যালঘুদের নিরাপত্তা দিত, তারা যদি সেই জায়গাটা এসে দখল করতো, এই একটা সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগটা তারা গ্রহণ করেনি। কারণ ওই যে তারা শ্যাম রাখি না কুল রাখি, তারা ওই আশা নিরাশা ডান বামের দোলাচলে, মানে এদিকে না সেদিকে একুল উকুল দুকুল দৌড়াইতে গিয়া তাদের সব কুল এখন মানে পথে, হারানোর পথে, এবং যত দিন যাচ্ছে বিএনপি দুর্বলতর হচ্ছে। বিএনপি যদি শুরুতে যে এই যে আন্দোলনটার থেকে মাঠেই থাকতো, আন্দোলনে বলতো যে ওকে এই অন্তর্বর্তীকালীন আর ভাই যাই বলো, এবং তাদের কাছে কিন্তু বলটা তখন ছিল, এই কয়েকটা চালাপোলা পানের হাতে তখনও এইটা ছিল না। যখন সরকার পতন হয়, বিএনপি তারা ওই খাওয়াখাওয়ি লইয়া মত্ত হয়ে গেছে, তারা রাজনৈতিক স্ট্র্যাটেজিটা ওইভাবে চিন্তা করে নাই। তারা ভাবছে যে যদ্দূর পারি, 15 বছর তো খাই নাই, সুতরাং যদ্দূর পারি এখন খাইয়া লই। এই খাইতে গিয়া তারা কিন্তু তাদের যে মধ্যে এই শরীরে কাপড় নাই, উলঙ্গ হয়ে যাচ্ছে, সেই দিকে খেয়াল করে নাই। এখন যখন খেয়াল এসেছে তখন দেখা গেল যে আরে কাপড় তো আরেকজনে পয়রা বৈশা রয়েছে। তো বিএনপির অবস্থা খুবই খারাপ, কারণ তারা যেটা করতে পারতো যে তারা আন্দোলনের মাঠে থাইকা তারা দাবি করতো যে 3-4 মাসের মধ্যে একদম কনক্রিট একটা ডেট নিত যে কিসের সংস্কার করবে নির্বাচিত সরকার, সংস্কার করবে বিএনপি, প্রতিশ্রুতি দিয়ে ওইটাই হয়তো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো, সেইটা নিয়ে নির্বাচন করলে আজকে বিএনপি পার পেয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, এখন বিএনপি নির্বাচনে যাবে, কিন্তু এর মধ্যেই 15 তারিখের মধ্যেই, আগামী 10 দিনের মধ্যেই কিংস পার্টি চলে আসতেছে, এবং কিংস পার্টিতে দেখেন বিএনপি থেকে যায় কিনা, এবং যাওয়ার সম্ভাবনা বহু, এবং সেই বিএনপি যেই লাউ সেই কদু হয়ে যাবে, আর কিংস পার্টি আসবে, রাতের ভোট হবে, রাতের ভোট না হলেও ভোট দেখবে, কিন্তু ভোটের হয়তো ওই সাপ্পা টাপ্পা গেলিয়ে একটা ডুপ্লিকেট ব্যালট বাক্স থাকবে, এবং কিংস পার্টি ক্ষমতায় চলে আসবে। সেইখানে বিএনপির কিচ্ছু করার থাকবে না, শুধু হা হুতাশ করবে। আওয়ামী লীগ এবং বিএনপি এই যেই মাইনাস ফর্মুলাটা বহু আগে থেকে শুরু হয়েছিল, সেই মাইনাস ফর্মুলার মধ্যে তারা পড়ে যাবে। তো এই কিংস পার্টি জামাতের পরিপূরক হবে, জামাত তাদেরকে সমর্থন দেবে, কারণ জামাতের বক্তব্য হলো যে জামাত কিন্তু ক্ষমতা চায় না, জামাতের স্ট্র্যাটেজি হয়েছে যে তারা আদর্শের রাজনীতি করে, তাদের আদর্শ যদি রক্ষা করা হয় তারা সেটাতে মহা খুশি, এবং সেই আদর্শটা কি, যে তারা দেশকে ইসলামী শাসনতন্ত্র কায়েম করবে, ইসলামী নীতি। অলরেডি জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু বাংলাদেশের সংবিধানের 4 মূলনীতি থেকে 3টাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো জামাত চায় রেজাল্ট,
জামাত যে আমরা সরকারে গিয়ে যদি যেটা করতে চাই এবং সেইটা যদি আমাদের হয়ে কেউ করে দেয়, তাহলে আমি খামাখা এই দৌড়ঝাঁপ পারতে যাব। আমার কাজ যদি আরেকজনে করে দাও, তারপরে সময় মতো পরিবেশ পরিস্থিতি যখন ঠিক হবে, তখন তারা তাদের সবলটা সময় মতোই দিবে, এবং না দিলে অসুবিধা নাই, কারণ তারা তো সেই এই খাই খুইয়ের চাইতে বরং তারা ওই জান্নাতের বিষয়টা নিয়ে অনেক আগ্রহী, এবং সেই জান্নাতটা যখন তাদের সামনে হাতে চলে আসবে তাতেই তারা খুশি। সো এই হলো ব্যাপার। এটা খুবই আই এম ভেরি সরি টু সে দ্যাট আওয়ামী লীগ বিএনপি একটা সিরিয়াস একটা জায়গা তারা নষ্ট করছে, সিরিয়াস একটা সুযোগ নষ্ট করছে, এবং সেই সুযোগ কালে ভদ্রে আসে। তো যাই হোক, দেশটা শেষ, দেশ শেষ এটা বলার অপেক্ষা রাখে না, কারণ যেই অজুহাতের সরকার, অজুহাত দিয়ে হয়তো 3-4 মাস 6 মাস 1 বছর পার করে দিবে, তারপরে যেই সরকার আসবে সেই সরকার দেশের সরকার হবে না, সেইটা জনগণের সরকার হবে না, সেটা হবে জঙ্গিদের সরকার, এবং বাংলাদেশের ভবিষ্যৎ জঙ্গিরাই নির্ধারণ করবে। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।